তারিখ 5 সেপ্টেম্বর 1999। রাশিয়ার রাজধানী মস্কো। গভীর রাত ছিল আর সেখানকার মানুষ গভীর ঘুমে ছিল। তখনই হঠাৎ করে মস্কো শহরের অনেকগুলো বড় বড় বিল্ডিংয়ে একের পর এক অনেকগুলো বোম ফাটার আওয়াজ আসে। এই বিস্ফোরণগুলো এতখানি খতরনাক ছিল যে উঁচু উঁচু বিল্ডিং তাসের ঘরের মতো পড়ে যেতে থাকে। এই বিস্ফোরণে 300 থেকে বেশি মানুষ নিজেদের প্রাণ হারায়। যদিও বা এই বোম বিস্ফোরণ হবার মাত্র 1 মাস আগেই রাশিয়াতে একটা বড় বদল দেখা গিয়েছিল। 9 আগস্ট 1999 সালে একজন 46 বছরের লোক রাশিয়ার প্রাইম মিনিস্টার পদে নিযুক্ত হন, যাকে তৎকালীন রাষ্ট্রপতি বরিস ইয়েলসিন একেবারে খোলা ছুট দিয়ে রেখেছিল। গোটা বিশ্ব যখন এই বোম বিস্ফোরণের কারণ জানতে চেয়েছিল, তখন আচমকা রাশিয়ার এই নতুন প্রাইম মিনিস্টার বিশ্বের সামনে আসে আর মস্কোতে বোম বিস্ফোরণের জন্য চেচেনিয়াকে দায়ী বলে। সেই চেচেনিয়া যেটা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে রাশিয়ার থেকে আলাদা হয়ে গেছিল, সেই প্রধানমন্ত্রী রাশিয়ান মিলিটারিকে চেচেনিয়ার উপরে অ্যাটাক করার আদেশ দেয়। নৃশংসতার সীমা তো তখন পেরিয়ে যায় যখন এই অ্যাটাকের লাইভ টেলিকাস্ট পুরো রাশিয়াতে করে দেখানো হয়। এই অ্যাটাকের সময় রাশিয়ান আর্মির হেলমেটে ক্যামেরা লাগানো হয়। রাশিয়ান সেনা চেচেনিয়ার ভেতরে ঢোকে আর স্কুল, কলেজ, হাসপাতাল, ঘর যা কিছু তাদের সামনে আসে সেই সমস্ত কিছুকে তারা মাটিতে মিশিয়ে দেয়। রাশিয়ার লোক নিজের ঘরের টিভিতে চেচেনিয়ার ধ্বংসলীলা দেখে আনন্দ উদযাপন করছিল। নিজেদের 300 লোকের হত্যার বদলা নেবার জন্য এই প্রধানমন্ত্রী চেচেনিয়াতে আনুমানিকভাবে 50,000 মানুষকে মেরে ফেলে, যার পরে এই প্রধানমন্ত্রী সোভিয়েত সংঘের ভেঙে পড়ার কারণে মন খারাপ করে থাকা মানুষদের জন্য একটা আশার আলো হয়ে দাঁড়ায়। মানুষের মনে হচ্ছিল যে এই লিডার রাশিয়াকে একবার আবারও আগের মতোই মহান সাম্রাজ্য করে গড়ে তুলতে পারবে, যেরকমটা কখনো সোভিয়েত ইউনিয়নের সময়কালে ছিল। আর এই প্রধানমন্ত্রী আর অন্য কেউ না, এটা ছিল ভ্লাদিমির পুতিন। কিন্তু চেচেনিয়ার গল্পতে একটা টুইস্ট আছে। এমন দোষারোপও লাগানো হয় যে মস্কোতে যখন অ্যাটাক হয়েছিল, যেটা পরে গিয়ে চেচেনিয়ার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়, সেটা আসলে একখানা প্রি প্ল্যানিং অ্যাটাক ছিল, যেটার ব্যাপারে ভ্লাদিমির পুতিন আগে থেকেই জানতো। মানে একটা থিওরি এটা বলে যে পুতিন নিজেদের লোককেই মরতে দেয়, যাতে চেচেনিয়ার উপরে কবজা করায় কোনো রকম বাধা বিপত্তি না আসে আর কোনো দেশ যাতে তাকে বাধা না দিতে পারে। এবার এখানে প্রশ্ন এটা ওঠে যে পুতিন এটা কেনই বা করে? গদি আর ক্ষমতা দখলের জন্য? পুতিন কি যে কাউকে মেরে ফেলতে পারে? একটা গরিব ঘরে জন্মানো ছেলে যে প্রথমেই কেজিবির গোয়েন্দা হয় আর তারপরে আস্তে আস্তে রাজনীতিতে নামে, আর এবার পুরো রাশিয়াকে নিজের হাতের মুঠোয় কবজা করে রেখেছে। এই দোষারোপগুলো কি সত্যি? যার মধ্যে দাবি করা হয় যে পুতিন নিজের বিরোধীদেরকে প্রাণে মেরে ফেলে, আর পুতিন কিভাবে আমেরিকার 5 জন আলাদা আলাদা রাষ্ট্রপতিদের সাথে ডিল করে নিজের গদি আর ক্ষমতার শক্তিকে বজায় রাখার জন্য পুতিনের ওপরে নিজের বিরোধীদেরকে মেরে ফেলার আরোপ লাগে। সেই পুতিন নিজের প্রচারকে নিয়ে কতখানি আত্মসচেতন থাকে, এই ভিডিওতে আমরা আজকে আপনাদেরকে জানাবো ভ্লাদিমির পুতিনের রহস্যময় জীবনের পুরো কাহিনী। তো নমস্কার, আমি অভি, আর আজকে আপনাদেরকে শোনাতে চলেছি গল্প দ্য রাশিয়ান প্রেসিডেন্ট ওয়ান অ্যান্ড অনলি ভ্লাদিমির পুতিনের, যিনি গদিতে টিকে থাকার জন্য দেশের সংবিধানকে পর্যন্ত বদলে ফেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানি রাশিয়ার লেনিনগ্রাড শহরের উপরে প্রায় 872 দিন পর্যন্ত বম্বিং করতে থাকে, যার মধ্যে 8 লাখের থেকে বেশি মানুষ মারা যায়। আর এই বম্বিংয়ে লক্ষাধিক মানুষ আহত হয়। শহর পুরোভাবে বরবাদ হয়ে গেছিল, সেখানের মানুষ দানা পানির জন্য পর্যন্ত তরসাচ্ছিল। আর এই ভয়ানক পরিস্থিতির মধ্যে একজন স্বামী স্ত্রীও থাকছিল, যারা খাবার দাবারের অভাবে নিজেদের একটা সন্তানকে প্রথমেই হারিয়ে ফেলেন। প্রথম বাচ্চা মারা যাওয়ার দুঃখটা দ্বিতীয় বাচ্চার জন্মানোর সাথে কিছুটা কম হয়, আর এই বাচ্চাটার নাম রাখা হয় ভ্লাদিমির পুতিন। পুতিনের পরিবার কমিউনিউলকাতে থাকতো। কমিউনিউলকা সেই ধরনের অ্যাপার্টমেন্ট কিংবা বিল্ডিংকে বলা হতো যেটাকে সোভিয়েত সরকার যুদ্ধের থেকে প্রভাবিত হওয়া মানুষদের জন্য বানাতো। এই একটা কামরাতেই পুতিনের পুরো পরিবার থাকতো। মানুষ ছাড়া এই সব রুমগুলোতে নোংরা, ইঁদুর আর পোকামাকড়ও থাকতো। মানে রুমগুলোর অবস্থা এরকম ছিল যে জীবিত মানুষও সেখানে মরে যাবে। তো সব মিলিয়ে ব্যাপার এটা যে পুতিনের ছেলেবেলার জীবন অনেক বাজে পরিস্থিতির মধ্যে কাটে। একবার ঘটনা ঘটে, পুতিন নিজের কামরা থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। তখনই সে একটা মোটা ইঁদুর দেখতে পায়। তিনি ইঁদুরটাকে ভাগানোর চেষ্টা করে আর ইঁদুরটা ভয় পেয়ে কোনো কোনায় গিয়ে লুকিয়ে পড়ে। পুতিন সেই ইঁদুরটাকে সেখান দিয়েও ভাগানোর চেষ্টা করে। তখন ইঁদুরটা পালাবার কোনো পথ না পেয়ে পুতিনের ওপরে অ্যাটাক করে আর তাকে আঁচড় মেরে সেখান থেকে পালিয়ে যায়। সেটা একটা ছোট্ট ঘটনা ছিল, কিন্তু সেই ব্যাপারটা পুতিনের মনে আর মাথায় ঘর করে ফেলে। সে একটা ইন্টারভিউতে বলে যে কোনো পশু পাখি হোক কিংবা মানুষ, যদি সে এমন পরিস্থিতির মাঝে ফাঁসে যেখানে তার কাছে বাঁচার কোনো উপায় না থাকে, তখন সে যা কিছু করার জন্য তৈরি হয়ে যায়।
যেমন ভাবে সেই ইঁদুরটার কাছে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা ছিল না, তখন সে পুতিনের ওপরে অ্যাটাক করাটাকেই নিজের শেষ অপশন বলে মনে করে। আসতে থাকা সময়ে পুতিনও সেই ইঁদুরটার মতো নিজের সিদ্ধান্তে এমন আঁচড় মারত যেই কারণে রাশিয়া সমেত গোটা বিশ্বর হার্টবিট বেড়ে যাওয়ার ছিল। পুতিনের পিতা সোভিয়েত নেভিতে কাজ করতেন, মা লোকাল ফ্যাক্টরিতে শ্রমিক ছিলেন। পুতিনকে পড়াশোনা করার জন্য কাছেই একটা স্কুলে ভর্তি করানো হয়। পুতিন যখন স্কুলে ছিল তখন সে নিজের বয়সের চেয়ে বড় বাচ্চাদের সাথে অনেক লড়াই করত। ছোটবেলা থেকেই পুতিন শক্তিশালী হতে চাইছিল, তার হেরে যাওয়াটা একদমই পছন্দ ছিল না। পুতিন নিজের একটা ইন্টারভিউতে ছোটবেলার লড়াইগুলোকে মনে করে বলেছিল যে সে হলিগান ছিল, মানে লড়াই ঝগড়া বদলা নেওয়া তার এইসব খুব পছন্দ ছিল। নিজের বন্ধুদের মাঝে নিজের শক্তি প্রদর্শন করার জন্য পুতিন জুডো আর রুসি মার্শাল আর্ট সাম্বো শিখে ফেলে। পুতিন জুডোতে ব্ল্যাক বেল্ট ছিল। 2015 সালে একটা ইন্টারভিউ চলাকালীন পুতিন নিজের ছোটবেলাকে মনে করে বলে যে 50 বছর আগে লেনিনগ্রাডের এই গলিগুলো আমাকে একটা শিক্ষা দিয়েছিল, আর সেই শিক্ষাটা এটা ছিল যে যদি লড়াই হবারই হয় তাহলে পরে প্রথম পাঞ্চটা তুমি মেরে দাও যাতে অপোজিট পার্সন পুরোভাবে ঢের হয়ে যায়। ছোটবেলার এই সব কীর্তিগুলো পুতিনের সেই মেন্টালিটিটাকে শো করে, যেটা ছায়া আজ পর্যন্ত তার নিয়ে থাকা সিদ্ধান্তে নজরে আসে। আর তার সিদ্ধান্তে রাগ আছে, ইগো আছে, কনফিডেন্স আছে, নিজের শত্রুদের আর বিরোধীদেরকে মাটিতে মিলিয়ে দেবার জেদ আছে। সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থার নাম ছিল কেজিবি। লেনিনগ্রাডে কেজিবির একটা ব্রাঞ্চ ছিল। পুতিন একদিন কেজিবির দপ্তরে ঢুকে পড়ে আর একজন অধিকারীকে গিয়ে বলে যে আমায় এখানে কাজ দিন। অধিকারী তাকে বোঝায় যে এভাবেই কেজিবিতে কাজ পাওয়া যায় না, যাও আগে নিজের পড়াশোনা কমপ্লিট করো। কিন্তু পুতিন কি টাকা পয়সার জন্য কেজিবির গোয়েন্দা হতে চাইছিল? যদি টাকার ব্যাপার হতো তাহলে পরে তো সে অন্য কোনো কাজও করতে পারত। কারণটা অন্য কিছুই ছিল। কারণ একদম টিপিক্যাল, যেভাবে সিনেমা দেখে বাচ্চারা পুলিশের ডান্ডা চালানোর স্বপ্ন দেখে ফেলে, এমনটাই কিছু হয়েছিল পুতিনের সাথে। একটা নোবেল এসেছিল, দ্য শিল্ড অ্যান্ড দ্য সোর্ড বলে। পরে এই নোবেলের ওপরে একটা টিভি সিরিজও তৈরি হয়। সিরিজে দেখানো হয়ে থাকা একটা গোয়েন্দা চরিত্র পুতিনের মনে মাথায় ঘর করে ফেলে। সেই গোয়েন্দা যে কিনা জার্মানিতে গিয়ে সোভিয়েত ইউনিয়নের জন্য গোয়েন্দাগিরি করছিল। পুতিন এটা ভেবেই ফেলে যে সেও গোয়েন্দাই হবে। তো সেই কেজিবির দপ্তর থেকে বের করে দেওয়ার পরে পুতিন বাড়ি ফিরে আসে আর সেই অধিকারীর কথাটাকে নিজের মনে আর মাথায় বসিয়ে ফেলে যে যাও আগে পড়াশোনা কমপ্লিট করো। সেই সময় কেজিবিতে যোগ দেওয়া বেশিরভাগ মানুষ লয়ের স্টাডি কমপ্লিট করার পর কেজিবি জয়েন করত। পুতিনও সেই রাস্তাতেই হাঁটার সিদ্ধান্ত নিয়ে ফেলে। 1970 সালে পুতিন সেন্ট পিটারবার্গ স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নেয় আর তারপরে লয়ের স্টাডি করতে থাকে। এই সময় সে অনেক গোয়েন্দা সিনেমা দেখে, অনেক গল্প শোনে, দিন রাত কেজিবিতে যোগ দেবার স্বপ্ন দেখতে থাকে। আর শেষমেশ 1975 সালে সেই দিনটাও চলে আসে যখন পুতিনের কেজিবিতে কাজ করার স্বপ্নটা সত্যি হয়। এই বছর পুতিন লতে নিজের ডিগ্রি পূরণ করে নিয়েছিল আর এর মধ্যেই তার কাছে কেজিবিতে কাজ করার অফারও চলে আসে। পুতিন সেদিন এত খুশি ছিল যে সেদিন তিনি একটা হোটেলে গিয়ে খুব পার্টি করে। মাত্র 23 বছর বয়সে পুতিন লেনিনগ্রাডের কেজিবি অফিসে একজন সিক্রেট অফিসার হয়ে উঠেছিলেন। 10 বছর পর্যন্ত গোয়েন্দাগিরি করতে থাকে আর এই সময় জার্মান ভাষা লেখা আর বলা দুটোই শিখে ফেলে। কেন কি অনেক আগে যেই টিভি সিরিয়ালটা সে দেখেছিল সেখানে সেই গোয়েন্দাটা জার্মানিতেই কাজ করত আর সেখানে থাকার জন্য জার্মান ভাষা শেখাটা দরকার ছিল। আর এটা দরকারও পড়ে পুতিনের। সালটা ছিল 1985। পূর্ব জার্মানি ড্রেসডেন শহরে কেজিবি অফিসে একজন এমন ইয়াং অধিকারী দরকার ছিল যে কিনা জার্মান ভাষা বলতে এবং লিখতে দুটোই জানত। পুতিন এই কাজটার জন্য একদম ফিট ছিল, যার কারণে তার ট্রান্সফার পূর্ব জার্মানি ড্রেসডেন শহরে থাকা কেজিবি অফিসে হয়ে যায়। সেখানে সে একজন ট্রান্সলেটারের রূপে কাজ করতে থাকে। পরে প্রমোশন হয়ে রিক্রুটার অফিসার হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে জার্মানি দুভাগে ভাগ হয়ে যায়, ইস্ট জার্মানি আর ওয়েস্ট জার্মানি, মানে পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানি। ওয়েস্ট জার্মানির ওপরে আমেরিকা আর তার বন্ধু দেশগুলোর প্রভাব ছিল, আর যেখানে ইস্ট জার্মানিতে সোভিয়েত ইউনিয়নের কবজা ছিল। যেই জায়গায় এই দুটো এলাকাকে আলাদা করা হয়েছিল সেটা ছিল বার্লিন শহর, যেখানে ইস্ট আর ওয়েস্ট জার্মানির মাঝে দাঁড়িয়ে ছিল বার্লিনের দেওয়াল, যেটাকে বার্লিন ওয়ালও বলা হয়ে থাকতো। পুতিন এই পূর্ব জার্মানির কেজিবি অফিসে কাজ করতে গিয়েছিল। পূর্ব জার্মানিতে সোভিয়েত ইউনিয়নের জন্য একটা সিক্রেট পুলিশ এজেন্সি কাজ করত, যেটার নাম ছিল স্টাসি, যেটাকে ইংলিশে বলা হয়ে থাকে মিনিস্ট্রি ফর স্টেট সিকিউরিটি। স্টাসির অফিস কেজিবির কাছেই ছিল। পুতিন এই সংস্থার সাথে মিলে কাজ করতে থাকে আর এখানে তার কাজ ছিল সোভিয়েত সংঘের এগেনস্টে হতে থাকা গতিবিধির উপরে নজর রাখা।
কাজ পাকা ছিল, যেই কারণে পুতিনকে লিউটেন্যান্ট কর্নেলের র্যাঙ্কে প্রমোট করে দেওয়া হয়। এদিকে ইস্ট জার্মানির ওপরে এমনিতে তো সোভিয়েত ইউনিয়নের কবজা ছিল, কিন্তু সেখানকার লোক সোভিয়েত সরকারের কাজে খুশি ছিল না। সেখানে আরেকদিকে পশ্চিম জার্মানিতে থাকা মানুষের অবস্থা পূর্ব জার্মানির মানুষের থেকে অনেক ভালো ছিল। আমেরিকা পূর্ব জার্মানিতে নিজের প্রভাব বাড়ানোর জন্য জলের মতো টাকা পয়সা বাহাতে থাকে। আস্তে আস্তে ভালো জীবনের আশায় পূর্ব জার্মানির লোক পশ্চিম জার্মানির দিকে পালিয়ে চলে আসতে থাকে। যখন পূর্ব জার্মানি থেকে পশ্চিম জার্মানির দিকে পালিয়ে যাওয়া লোকেদের সংখ্যা বাড়তে থাকে, তখন সেটাকে আটকানোর জন্য সোভিয়েত ইউনিয়ন একটা দেওয়াল বানিয়ে ফেলে, যেটার নামই ছিল বার্লিন ওয়াল, যেটা সম্বন্ধে আমি আপনাদেরকে একটু আগেই বললাম। বার্লিন ওয়াল বানানোর পরে পূর্ব জার্মানির ভেতরে সোভিয়েত ইউনিয়নের এগেনস্টে বিদ্রোহ খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। এই দেওয়ালকে পার করার চেষ্টায় প্রায় 100 জন মানুষ নিজেদের প্রাণও হারায়। মানুষ রেগে গিয়ে রাস্তায় নেমে পড়ে, আর দেখতেই দেখতে মানুষের রাগ এত বেড়ে যায় যে 1989 সালের 9 নভেম্বরে রেগে থাকা মানুষের ভিড় বার্লিন ওয়ালকে ভেঙে ফেলে। দেওয়াল ভাঙে আর রেগে থাকা লোকেরা পূর্ব জার্মানির কেজিবির অফিসের দিকে এগোতে থাকে, যেখানে পুতিন কাজ করছিল। ভিড় দেখে পুতিন ড্রেসডেনে থাকা সোভিয়েত ইউনিয়নের মিলিটারি হেডকোয়ার্টারের থেকে ফোনে সাহায্য চায়। জবাবে সে কোনো রকম সাহায্য পায় না। তাকে বলা হয়, যতক্ষণ পর্যন্ত মস্কো থেকে কোনো রকম আদেশ না আসে ততক্ষণ পর্যন্ত আমরা আপনার কোনো রকম সাহায্য করতে পারবো না। এবার কেজিবির অফিসের ভেতরে বসে থাকা পুতিনের কাছে ভিড়ের মুখোমুখি হওয়া ছাড়া কোনো রকম উপায় ছিল না। সে যদি চাইতো তাহলে পরে পালাতে পারত, কিন্তু উনি তেমনটা করে না। পুতিন ভিড়ের সামনে আসে আর পুরো আত্মবিশ্বাসের সাথেই জোর গলায় বলে, আমার পেছনে কেজিবি অফিসের ভেতরে হাতিয়ারে ভরা গার্ড বসে রয়েছে। যদি তোমাদের মধ্যে কেউ আমাদের দিকে এগোয় তাহলে পরে তোমাদেরকে এখানেই গুলি করে মেরে ফেলা হবে। পুতিন এই কথাটা এতখানি আত্মবিশ্বাসের সাথে বলে যে সামনে দাঁড়িয়ে থাকা ভিড় আস্তে আস্তে পেছনে সরে যেতে থাকে, আর কিছুক্ষণের মধ্যে কেজিবি অফিসের সামনে থাকা মানুষের ভিড় পুরো দমে পেছনে সরে যায়। পুতিন কেজিবি দপ্তরকে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে তো বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু এবার তার রাগ সোভিয়েত সরকারের উপরে বাড়তে থাকছিল। তার মনে হচ্ছিল যে সেই তার দেশের জন্য মরার জন্য তৈরি, কিন্তু যখন বিপদের সময় আসে তখন তার সরকার তাকে সাহায্য করতে মানা করে দেয়। সেই সময় সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি ছিল মিখাইল গর্বাচেভ। গর্বাচেভের সময়ে সোভিয়েত ইউনিয়ন খুব তাড়াতাড়ি বিগড়াতে থাকছিল। আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের সেনা 1 দশক ধরে লড়াই করছিল, কিন্তু গর্বাচেভ সরকারের সময়ই তাদেরকে আফগানিস্তান ছেড়ে পালাতে হয়। সেই সময় গরিবী খুব তাড়াতাড়ি বাড়তে থাকছিল। সেখানেই বার্লিনের দেওয়ালও গর্বাচেভের সরকারের সময়ই পড়েছিল, আর গর্বাচেভ কিছুই করতে পারেনি। দেখতেই দেখতে সোভিয়েত ইউনিয়নও ভেঙে টুকরো হয়ে যায়। সোভিয়েত সঙ্গে রাশিয়া ছাড়া আরো 15খানা দেশ সামিল ছিল, যেগুলো এবার স্বাধীন হয়ে গেছিল। এরপরে 1991 সালের 15 ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়ন আর রাশিয়ার সাথে পুতিনের জন্য খুবই দুঃখজনক ছিল। সেই দিন ক্রেমলিনের ওপরে হাওয়ায় উঠতে থাকা সোভিয়েত ইউনিয়নের কাস্তে হাতুড়িওয়ালা পতাকা নামিয়ে ফেলা হয়, আর তার জায়গায় রাশিয়ার পতাকা লাগিয়ে দেওয়া হয়। সেদিনকেই মিখাইল গর্বাচেভ নিজের প্রেসিডেন্টের পদের থেকেও ইস্তিফা দিয়ে দেয়, যার পরে রাশিয়ার গদি সামলান বরিস এলসিন। পুতিন এবার জার্মানি ছেড়ে নিজের শহর লেনিনগ্রাডে চলে এসেছিল। পুতিন লেনিনগ্রাডের ইউনিভার্সিটির ফরেন রিলেশন ডিপার্টমেন্টে কাজ করা শুরু করে দেয়। এই সময় তার পরিচয় লেনিনগ্রাড শহরের মেয়র অ্যানাতলি সোভচেকের সাথে হয়। পুতিনের কথাবার্তা বলার কৌশল আর বডি ল্যাঙ্গুয়েজ দেখে সোভচেক এতখানি প্রভাবিত হয় যে তারা দুজন বন্ধু হয়ে ওঠে। অ্যানাতলি সোভচেকের সাথে থেকে পুতিন আস্তে আস্তে রাজনীতি শিখতে থাকে। এরপর একদিন সোভচেক পুতিনকে নিজের পরামর্শদাতা হিসেবে সিলেক্ট করে নেয়। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে লেনিনগ্রাডের নাম বদলে সেন্ট পিটার্সবার্গ করে ফেলা হয়। এরই মধ্যে পুতিন সোভচেকের পরামর্শদাতার কাজ করতে থাকে। তারপরে আসে সাল 1994, যখন পুতিনের কাজে প্রভাবিত হয়ে সোভচেক তাকে ডেপুটি মেয়র বানিয়ে দেয়। এই সময় সোভচেকের উপরে দুর্নীতির আরোপ লাগে, কিন্তু পুতিনের ছবি পরিষ্কার থাকে। 1996 সালে আরো একবার মেয়রের পদের জন্য ভোট হয়, কিন্তু এইবার সোভচেক ভোটে হেরে যান। তার হারের সাথেই পুতিনের ডেপুটি মেয়রের চেয়ারও চলে যায়। যদিও বা পুতিনের জন্য একটা নতুন অধ্যায় শুরু ছিল, কেন কি আসতে থাকা বছরগুলোতে পুতিনের জীবন পুরোভাবে বদলে যাওয়ার ছিল। এখনো পর্যন্ত পুতিন একজন কেজিবি অফিসার আর ডেপুটি মেয়রের রূপে নিজের পরিচয় বানিয়ে ফেলেছিল। বড় বড় নেতা আর অধিকারীদের সাথে তার ওঠা বসা ছিল। পুতিন এবার একটা এমন রাস্তার খোঁজে ছিল যেটার গন্তব্যস্থল ক্রেমলিন ছিল। ক্রেমলিন মানে সেই বিল্ডিং যেখানে রাশিয়ার রাষ্ট্রপতির দপ্তর ছিল। ডেপুটি মেয়রের গদি চলে যাওয়ার পরে পুতিন মস্কোর দিকে নিজের নজর ঘোরায়। এবার তার ব্যাস শুধুমাত্র একটাই টার্গেট ছিল, যে কোনোভাবে ক্রেমলিনের এন্ট্রি। মস্কোতে তার পরিচয় হয় ভ্যালেন্টাইন ইউমাসেভের সাথে,
যে কিনা সেই সময় রাশিয়ার রাষ্ট্রপতি বরিস ইয়েলসেনের জামাই ছিল। এই ইউমাশেভি পুতিনকে কিছুদিন পরে বরিস ইয়েলসেনের সাথে পরিচয় করায়। প্রথম পরিচয়েই বরিস ইয়েলসেন পুতিনের প্রতি বেশ প্রভাবিত হয়। প্রভাবও এরকম যে বরিস ইয়েলসেন পুতিনকে প্রেসিডেন্টের অফিসে ডেপুটি চিফ বানিয়ে দেয়। রাষ্ট্রপতি হওয়ার পরেও যখন যেখানে ইচ্ছে চাইতেন মদের নেশায় চুর হয়ে নাচতে থাকতেন। আস্তে আস্তে জনসাধারণের মধ্যে তার ছবি নষ্ট হতে থাকে, সাথেই তার সরকারের ওপরে দুর্নীতি করার অনেক আরোপ লাগতে থাকে। ইয়েলসেনের সূর্য ডুবতে থাকছিল আর পুতিনের সূর্য উদয় হচ্ছিল। ক্রেমলিনে নিজের কাজের চলতে পুতিন বড় বড় নেতা আর বিউরোক্র্যাটসদের নজরে চলে এসেছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পরে একদিকে যেখানে রাশিয়ার অর্থব্যবস্থা নড়ছিল, জনসাধারণের পকেট খালি হচ্ছিল, সেখানেই আরেকদিকে একটা এমন সংখ্যাও ছিল যাদের কামাই দিনে ডবল তো রাতে 4 গুণ হচ্ছিল। আর এই লোকগুলো বরিস ইয়েলসেনের খুবই কাছে ছিল, যারা রাশিয়ান সরকারের থেকে পাওয়া কোটি ডলারের কন্ট্রাক্ট থেকে নিজেদের পকেট ভরছিল। বদলে এরা সরকারকে ভোটের সময় খুব সাপোর্ট করত। এই বড়লোক গ্রুপটাকে রাশিয়ান পলিটিক্সে নাম দেওয়া হয় অলিগার্কস। এই অলিগার্কসদের সাথে কাছে সম্পর্কে চলতেই পরে গিয়ে পুতিনকে অনেক আলোচনার মুখোমুখি হতে হয়। এই অলিগার্কস কারা ছিল? আর যখন কিছু অলিগার্কসরা পুতিনের সাথে বিদ্রোহ করার চেষ্টা করে, তো পুতিন তখন তাদের সাথে কি করে? আর যেই অলিগার্কসরা পুতিনের সাথে তালে তাল মেলায়, তার বাহবা করে, তাদেরই বা কি হয়? কিভাবে পুতিন তাদেরকে সরকারি প্রজেক্টসের টেন্ডার কিংবা ঠেকা দিয়ে তাদেরকে মালামাল করে দেয়, এই সব কিছুর ওপরে কথা হবে পরে। তো ফিরে আসা যাক গল্পে। এবার এটা সেই সময় ছিল যখন বরিস ইয়েলসেন আর অলিগার্কসদের উপরে দুর্নীতির আরোপ লাগে, কিন্তু পুতিনের কাঁধ ইয়েলসেন আর অলিগার্কসদের নজরে তাড়াতাড়ি বাড়তে থাকে। আসতে থাকা সময়ে পুতিনকে রাষ্ট্রপতির ক্যান্ডিডেট হিসেবে দেখা যেতে থাকে। বলা এটাও হয়ে থাকে যে বরিস ইয়েলসেন আর অলিগার্কসদের উপরে দুর্নীতি যেই আরোপটা লাগছিল, সেটা থেকে পুতিন তাদেরকে বাঁচিয়ে রাখে। পুতিন ইয়েলসেনের এগেনস্টে কোনো রকমের তদন্ত হতে দেয় না। পুতিন সেই সময় এফএসবি ডাইরেক্টর ছিল। তার এই বিশ্বস্ততা দেখে এটা বলা হয়ে থাকছিল যে ইয়েলসেনের উত্তরাধিকারী পুতিনই হবে। এরপরে দেখতেই দেখতে পুতিনকে রাশিয়ার কার্যবাহী প্রধানমন্ত্রীও বানিয়ে দেওয়া হয়। এরই মধ্যে 1999 সালের আগস্ট মাসে রাশিয়ার রাজধানী মস্কোর অনেকগুলো অ্যাপার্টমেন্টসে বম ধামাকার খবর আসে। এই ধামাকায় কম করে 300 জন রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়। রাশিয়া এটা বলে যে এই কাজটা চেচেনিয়ার, যেটার ব্যাপারে আমরা আপনাদেরকে ভিডিও শুরুতেই জানিয়েছি। এই ব্যাপারটাকে মেটানোর জন্য ইয়েলসেন পুতিনকে খোলা ছুট দিয়ে দেয়, আর ছুট পেতেই পুতিন চেচেনিয়ার ওপরে অ্যাটাক করা শুরু করে দেয়। পুতিন ধমকি দিয়ে এটা পর্যন্ত বলেছিল যে আমরা তোমাদেরকে টয়লেট আর পাতালে গিয়ে ঢুকেও মারবো, কিন্তু পালাতে দেব না। চেচেনিয়া নিজেদেরকে স্বাধীন দেশ হিসাবে দেখতে চাইছিল, আর এই কারণে চেচেনিয়াতে আতঙ্কবাদীদের সংখ্যা বাড়তে থাকে। পুতিন মানত যে চেচেনিয়া আতঙ্কবাদীদের আড্ডা হয়ে উঠেছে, যেটা রাশিয়া সুরক্ষার জন্য বিপজ্জনক। ভৌগোলিক রূপেও চেচেনিয়ার অনেক গুরুত্ব ছিল। চেচেনিয়া আর তার আশেপাশের এলাকা থেকে তেলের পাইপলাইন যায়। চেচেনিয়াকে দখল করে নেবার মানে হলো সোভিয়েত ইউনিয়নের স্বপ্ন পূরণ হওয়ার ছিল। রাশিয়ার জনসাধারণের জন্য সোভিয়েত সংঘের আকার নেবার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই ছিল না। পুতিন এই ব্যাপারটা খুব ভালোভাবে জানতো, আর এই কারণে তিনি চেচেনিয়াকে একটা সিঁড়ির মতন ব্যবহার করে, যেটার সাহায্যে রাশিয়ার সাধারণ জনতার বিশ্বাস আর ভরসা জেতা যেতে পারে। আর হয়ও এমনটাই। চেচেনিয়াতে অ্যাটাক করার পরে রাশিয়ার জনসাধারণের নজরে পুতিন একজন শক্তিশালী নেতার রূপে উঠে আসে, যে কিনা ইটের জবাব পাথর দিয়ে দেওয়াতে বিশ্বাসী ছিল। পুতিন নিজের এই ছবিটাই তো বানাতে চাইছিল। যদিও বা পুতিনের ওপরে এই আরোপটাও লাগে যে রাশিয়াতে হয়ে থাকা অ্যাপার্টমেন্ট বম্বিংসের পেছনে চেচেনিয়া না, বরং পুতিন নিজেই ছিল। এমনটা বলা হয় যে এই অ্যাটাকটা তিনি নিজে খুব ভেবে চিন্তে প্ল্যান করে করেছিল, যাতে সেই চেচেনিয়ার ওপরে অ্যাটাক করার জন্য একটা স্ট্রং বাহানা দেখাতে পারে। যাই হোক, সত্যি যেটাই হোক, কিন্তু এই ঘটনার পরে পুতিনের লোকপ্রিয়তা আকাশ ছুঁতে থাকে। চেচেনিয়ার চ্যাপ্টার শেষ হওয়ার পরেই বরিস ইয়েলসেন পুতিনকে নিজের প্রেসিডেন্সিয়াল হাউসে ডেকে পাঠায় আর বলে যে আমি আমার বেঁচে থাকা কার্যকাল পূরণ করতে চাই না। আমরা এটা ঠিক করেছি যে এবার থেকে রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিট তুমি সামলাবে। 1999 সালের 31 ডিসেম্বর ছিল। পুরো রাশিয়া নিউ ইয়ার সেলিব্রেট করছিল। এই সময়ে বরিস ইয়েলসেনের একটা সিদ্ধান্ত গোটা রাশিয়াকে চমকে দেয়। বরিস ইয়েলসেন এটা অ্যানাউন্স করে যে তার বেঁচে থাকা কার্যকালের দায়িত্ব এবার পুতিন সামলাবে। এইভাবে রাষ্ট্রপতি পদের থেকে ইস্তফা দিয়ে ইয়েলসেন পুতিনকে রাশিয়ার কার্যবাহী রাষ্ট্রপতি বানিয়ে দেন। এবার পুতিনের কাছে ইয়েলসেনের দেওয়া পাওয়ার তো ছিল, কিন্তু তাকে এই পাওয়ার, এই ক্ষমতাটা এবার নিজে থেকেই অর্জন করতে হতো। পুতিনের রাষ্ট্রপতি হওয়ার মাত্র 3 মাস পরেই 2000 সালে মার্চ মাসে রাশিয়াতে ভোট হওয়ার কথা ছিল। আর এইবার বিরোধী দলের জন্য পুতিন একটা চ্যালেঞ্জ হয়ে উঠে দাঁড়ায়।
কেন কি নিজের চেচেনিয়া প্রপাগান্ডার কারণে একদিকে যেখানে পুতিন রাশিয়ার জনসাধারণের উপরে নিজের জাদু চালিয়ে ফেলেছিল, সেখানেই তার সমর্থনে পুরো অলিগার গ্রুপও দাঁড়িয়ে গেছিল, যারা টাকার সাহায্যে পুতিনকে রাষ্ট্রপতি বানানোর জন্য রেডি ছিল। এরপরে ভোট হয়, আর ভোটে পুতিন দারুণভাবে জেতে। এই ভোটে পুতিন প্রায় 53% ভোট পায়, আর এইভাবে ভ্লাদিমির পুতিন এবার জনসাধারণের দেওয়া ভোটে জিতে রাশিয়ার রাষ্ট্রপতি পদে বসে পড়েন। 2000 সালের জুন মাসের কথা। আমেরিকান রাষ্ট্রপতি উইলিয়াম জে ক্লিন্টন রাশিয়া সফরে গেছিল। নিজের 3খানা দেশের ভিজিটে সফরে বেড়ানো ক্লিন্টন রাশিয়াতে নিজের শেষ দিনে রাশিয়ার পূর্ব রাষ্ট্রপতি বরিস এলসেনের সাথে দেখা করে। ক্লিন্টন বরিস এলসেনকে এটা বলে যে এই যে ইয়ং ছেলেটি তোমার উত্তরাধিকারী হিসাবে গদিতে বসেছে, এর মাথা খুব একটা ঠিক না। এর মনে ডেমোক্রেসি মানে গণতন্ত্রের জন্য কোনো রকম জায়গা নেই। পুতিনকে রাশিয়ার গদি সামলে উঠতে 6 মাসও কাটেনি, কিন্তু তিনি আমেরিকান রাষ্ট্রপতিকে নিজের বৈশিষ্ট্যতা দেখিয়ে দিয়েছিল। পুতিন আর ক্লিন্টনের যদি পরিচয়ের ফুটেজ দেখেন, তাহলে পরে দুটো জিনিস লক্ষ্য করবেন। শুরুর দিকে পুতিন কোনো আনাড়ি লোকের মতো ঘাবড়ে গিয়ে ক্লিন্টনের সাথে হাত মেলাতে থাকেন। তার বডি ল্যাঙ্গুয়েজ একটু অন্যরকমের ছিল, তার কাজ ঝুঁকেছিল, আর সেটা পরিষ্কার বোঝাও যাচ্ছিল। এরপরে দুজন চেয়ারে বসে। ক্লিন্টন নিজের চেয়ারটাকে নিজের করে ভেবে বসে, আর পুতিন চেয়ারের একদিক নিয়ে ক্লিন্টনের দিকে ঝুঁকে বসে। কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, আর পুতিন নিজের রোয়াব দেখাতে থাকে। সে দুটো পা ছড়িয়ে হেলান দিয়ে নিজের থাক স্টাইলে বসে পড়ে, আর নিজের পা দুটো নাড়াতে নাড়াতে এমনভাবে কথাবার্তা বলতে থাকে যে যেন এটা তার কাছে কোনো নতুন ব্যাপার না। আর এটা দুটো হেড অফ স্টেটের মিটিং এর থেকে বেশি মনে হচ্ছিল দুজন রিলেটিভ বসে কথাবার্তা বলছে, বা দুজন বন্ধু বসে কথাবার্তা বলছে। ক্লিন্টনের পুতিনের এই অ্যাটিটিউডটা একদমই জমে না, তার একদমই ভাল লাগে না, আর জমে তো কথাবার্তাও না। তাই তো সে পুতিনের মেন্টর বরিস এলসেনকে বলে যে তার নতুন রাষ্ট্রপতিকে নিয়ে তার মনে সন্দেহ আছে। এটা একটা শিকল কিংবা পরম্পরা শুরু বলতে পারেন, যেটার পরে একটার পরে একটা অনেক রাষ্ট্রপতিদেরকে এই একই সন্দেহ হওয়ার ছিল, আর এই সন্দেহের প্রমাণও পাওয়া যেত। পুতিনের ক্লিন্টনের সাথে কোনো রকমের পার্টনারশিপের কোনো প্রয়োজন কিংবা কোনো রকম ইন্টারেস্ট ছিল না। ক্লিন্টন পুতিন মিটিং এর 1 বছর পরেই আমেরিকা তার নতুন রাষ্ট্রপতিকে পায়, যার নাম ছিল জর্জ ডাব্লিউ বুশ। পুতিনের বুশের সঙ্গে মিটিং এর ইচ্ছে ছিল, আর তার মনে হয়েছিল যে আমেরিকান রাষ্ট্রপতিকে নিজের পক্ষে ঝুঁকিয়ে নেওয়া তার শাসনকালের জন্য সুবিধাময় হবে, আর এটার জন্য পুতিন এমন পথ বেছে নেয় যেটা তার ক্যারেক্টারের ব্যাপারেও শো করে থাকে। ভ্লাদিমির পুতিন তার পরামর্শদাতাদের কাছ থেকে এটা জানতে পারে যে জর্জ বুশের ভেতরে একটা মজবুত খ্রিস্টানিটির বিশ্বাস আছে, মানে সে খ্রিস্টান ধর্মে প্রখরভাবে বিশ্বাসী। পুতিন বুশের সাথে পরিচয়ের সময় তার নিজের পরিবারের সাথে জুড়ে থাকা একটা ইমোশনাল গল্প তাকে শোনায়। পুতিন বুশকে বলে, এক সময়ের কথা যখন আমাদের একটা ঘর জ্বলে গেছিল, তখন একটা ধার্মিক পদক যেটা আমার মায়ের ছিল সেটা হারিয়ে গেছিল, আর তার মনে হয়েছিল যে সেটা সব সময়ের জন্য হারিয়ে গেছে। আর এরপরে একটা ফায়ার ব্রিগেডের লোক তার সেই পবিত্র জিনিসটাকে ফিরিয়ে দেয়। এই গল্পের থ্রুতে পুতিন বুশের সামনে নিজের খ্রিস্টানিটিকে নিয়ে নিজের বিশ্বাসটা স্থাপন করে ফেলেছিল। বুশের ওপরে এই গল্পটা কতখানি ছাপ ফেলেছিল এটা দুজনের জয়েন্ট প্রেস কনফারেন্সে পরিষ্কার দেখা যাচ্ছিল। যখন একজন পত্রকার বুশকে প্রশ্ন করে যে এটা কি সেই মানুষ যার উপরে আমেরিকানসরা ভরসা করতে পারে, তখন বুশের উত্তর ছিল, আমি সেই মানুষটার চোখে দেখি, আর আমি দেখি যে সে একদম সোজা সাপটা লোক, যে কিনা নিজের দেশের প্রতি একেবারে কমিটেড। বুশের সাথে দাঁড়িয়ে থাকা পুতিন খুশি ছিল, কারণ সে বুশের মুখে যেটা শুনতে চাইছিল বুশ ঠিক সেই কথাটাই বলেছিল। কিন্তু 2003 সালে ইরাক যুদ্ধের পরে পুতিন একটা বিপদ অনুভব করতে পারে। পুতিনের এটা মনে হচ্ছিল যে আমেরিকা যে কোনো দেশের ভেতরে ঢুকতে পারে, সে যা কিছু করতে পারে, আর সে এই আমেরিকান দাদাগিরি থেকে নিজেকে আর নিজের দেশকে অসুরক্ষিত অনুভব করতে থাকে। সাইকোলজিতে একটা বেসিক থিওরি বোঝানো হয়ে থাকে যে ইনসিকিউর মানুষ নিজেকে একজন সিগমা মেলের মতন স্ট্যাবলিশ করার জন্য ওভার অ্যাগ্রেসিভ হতে থাকে, আর পুতিন তো নিজেকে সিগমা প্রমাণ করার জন্য ক্লিন্টনকে পর্যন্ত রাগিয়ে দিয়েছিল। কিন্তু এইবার আমেরিকাকে চোখ দেখানোর জন্য তিনি 2007 পর্যন্ত অপেক্ষা করে। জার্মানির মিউনিখ শহরে সিকিউরিটি কাউন্সিলের বৈঠক হচ্ছিল। পুতিনের ভাষণ দেওয়ার সময় হয়ে আসে, আর তখন পুতিন পুরো আক্রোশের সাথে, বলতে পারেন পুতিন পুরো থ্রেট দেওয়ার মতন ভাষায় ভাষণ দেয়। পুতিন বলে, সবার প্রথমে আর সব থেকে জরুরি কথা তো এটা যে যুক্তরাষ্ট্র আমেরিকা আর্থিক, রাজনৈতিক আর মানবিক ক্ষেত্রে নিজেদের রাষ্ট্রীয় সীমাকে পার করে ফেলেছে, যেটা সে অন্য দেশের সাথে করে। এরকমটা কে চায়? এরকমটা করা একদমই উচিত না, আর এটা খুবই বিপজ্জনক। এই যে আমেরিকা যখন পারে যাকে অ্যাটাক করে, যার সাথে চায় স্যাংশন লাগিয়ে দেয়, যার উপরে চায় স্যাংশন লাগিয়ে দেয়, যেই দেশে চায় যেই মতন ইচ্ছা চায় সে ঢুকে যায়, যেমন আফগানিস্তান, ইরাক। এটা করা একদমই উচিত না, আর এটা খুবই বিপজ্জনক।
পুতিনের স্টেটমেন্টকে এভাবে নেওয়া হয় যে সে আমেরিকার কথা শুনতে চায় না, আর আমেরিকাকে সেই ভাষাতেই জবাব দিতে পছন্দ করবে যেটার ভাষা আমেরিকা বুঝতে পারবে কিংবা তারা বিনা কারণে অন্য দেশগুলোকে বোঝায়। পুতিনকে খুব তাড়াতাড়ি এরকম অফেন্সিভ মাইন্ডসেটে আসতে দেখা যায় যে ওয়ার্ল্ড অর্ডারকে সে নিজের হিসাব মতো ঠিক করবে, আর এটার জন্য সে যে কোনো পরিস্থিতি পর্যন্ত যেতে রাজি ছিল। কেন কি পুতিন এই ব্যাপারটা বুঝে গেছিল যে তার যে কোনো অ্যাকশনের উপরে পশ্চিমা দেশগুলো শুধুমাত্র লেকচার দেওয়া ছাড়া আর কিছুই করতে পারতো না। এবার এখানে প্রশ্ন এটা ওঠে যে এই শুধুমাত্র লেকচার দেওয়ার ব্যাপারটা পুতিন কিভাবে বুঝতে পারে। বুশ জর্জিয়া আর ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেবার কথা বলে। বুশ প্রশাসন এটার জন্য রেডিও হচ্ছিল। জর্জিয়া আর ইউক্রেন এক সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। সোভিয়েতের পতনের পরে এই দুটো দেশ আলাদা হয়ে যায়, আর এই দুটো দেশের ন্যাটোতে যোগ দেওয়ার মানে ছিল রাশিয়ার দরজায় আমেরিকার নক, যেটা পুতিনের কাছে গোদের ওপরে বিষ ফোড়ার মতন ছিল। এই কারণে জর্জিয়া আর ইউক্রেনকে নিয়ে আমেরিকার নাক গলানো পুতিনের একদমই পছন্দ হয়নি, কেন কি রাশিয়ার রাষ্ট্রপতির ইচ্ছে ছিল যে ভবিষ্যতে রাশিয়ার বর্ডার বিস্তার করবার রয়েছে, আর এই দুটো দেশ পুতিনের টার্গেটে ছিল। পুতিন বুশের সাথে সোজা যোগাযোগ করে, আর অফিসিয়াল ডিনার চলাকালীন পুতিন মাত্র এক লাইনে নিজের ডিমান্ড রেখে ফেলে। পুতিন বলে যে ইউক্রেন ইজ নট এ রিয়েল কান্ট্রি। ইউক্রেনের স্বাধীনতাকে না করে দেওয়ার মাত্র কিছুদিন পরেই পুতিন জর্জিয়ার উপরে অ্যাটাক করে বসে। আর রাশিয়ার এই অ্যাটাকের পরে বলতে পারেন পুতিনের এই অ্যাটাকের পরে আমেরিকা কোনো অ্যাকশন নেওয়ার জায়গায় গণতন্ত্র আর স্বাধীনতার উপরে জ্ঞান দেওয়া শুরু করে দেয়, যেই কারণে পুতিন এটা তো বুঝতে পেরে যায় যে সে তার যখন ইচ্ছে তখন চাইলে পরে মিলিটারি অ্যাকশন চালাতে পারে, আর আমেরিকা তার কিছুই ওখাতে পারবে না। বুশের পরে হোয়াইট হাউস নতুন প্রেসিডেন্টের রূপে পায় বারাক ওবামাকে, আর একজন ভাইস প্রেসিডেন্টকে পায় যার নাম ছিল জো বাইডেন। ওবামার কার্যকালে রাশিয়াকে হ্যান্ডেল করার দায়িত্ব বাইডেনই সামলাচ্ছিল। ওবামা বাইডেনের জুটি যখন হোয়াইট হাউসকে সামলায় তখন একটা ব্যাপার সামনে আসে। মিডিয়াতে চর্চা হয় যে বাইডেনের পুতিনের অ্যাটিটিউড খুব একটা বেশি পছন্দ না। তো 2009 সালে ওবামা আর পুতিনের মধ্যে প্রথম মিটিং হয়। এইবার যখন বৈঠক হয় তখন পুতিনের বডি ল্যাঙ্গুয়েজ বদলে গিয়েছিল। সে সেই সিগমা মেলের পুরো ডেফিনেশনকে ভুলিয়ে দিয়েছিল। পুতিন মিটিংয়ে শান্তি বজায় রাখার জন্য পা ছড়িয়ে চেয়ারে বসা আর হাত ভাঁজ করে কথা বলা এবার বন্ধ করে দিয়েছিল। এবার সে ন্যাচারালি কনফিডেন্ট হয়ে উঠেছিল, আর কঠিন থেকে কঠিন কথাবার্তা পর্যন্ত শান্তির সাথে সে বলতে পারত। ওবামার সামনে নিজের 45 মিনিটের মনোলগে পুতিন এটাই করে। পুতিন তাকে হালকাভাবে অপমানিত তো করে, কিন্তু সেটাও হালকা মেজাজে। ওবামা এই লেকচার থেকে নিজেকে অপমানিত বোধ করেন, আর পরের বার পুতিনের সাথে কথা বলার জন্য নিজের ডেপুটিকে পাঠায়। বাইডেন আর পুতিনের মিটিং হয়, একটা এমন মিটিং যেটা দুটো দেশের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ মোড় প্রমাণ হচ্ছিল। হয় এটা যে পুতিনের সাথে মিটিং এর ঠিক পরে বাইডেন মস্কো স্টেট ইউনিভার্সিটিতে একটা লেকচার দিতে পৌঁছায়, আর এখানে বাইডেন পুতিনের নাম না করে স্টুডেন্টদের কাছে একটা অ্যাপিল করে। অ্যাপিল এটা করে যে যদি আপনারা এই দেশে বাঁচতে চান তাহলে পরে গণতন্ত্রের, লোকতন্ত্রের, সাধারণ সিদ্ধান্তের সাথে বোঝাপড়া একদমই করবেন না, আর গণতন্ত্রের সাথে খেলা করা লোকেদের এগেনস্টে উঠে দাঁড়ান। বাইডেন এই সমস্ত কথা রাশিয়ার মাটিতে দাঁড়িয়ে বলছিল। ভাবুন, আমেরিকার উপরাষ্ট্রপতি রাশিয়াতে গিয়ে রাশিয়ার লোকেদের কাছে অ্যাপিল করছে যে তারা যেন গণতন্ত্রের জন্য লড়াই করতে থাকে। পুতিন, যার কিনা গণতন্ত্রের এবিসিডি থেকে কোনো মতলবই ছিল না, তার এই ব্যাপারটা একটুও পছন্দ হয় না, কেন কি পুতিন এটার আফটার এফেক্ট জানতেন। তো কি ছিল এই আফটার এফেক্ট? বাইডেনের স্টেটমেন্ট দেওয়ার কিছু সময় পরেই রাশিয়ার জনসাধারণ পুতিনের এগেনস্টে রাস্তায় নেমে পড়ে, আর এটার উত্তর পুতিনের কাছে ছিল। পুতিন প্রোটেস্ট করতে থাকা লোকেদের উপরে অ্যাকশন নেওয়ার অর্ডার দিয়ে দেয়, আর এই অ্যাকশনে প্রোটেস্ট করতে থাকা মানুষদেরকে অ্যারেস্ট করে ফেলা হয়, লাঠি চলে। আর প্রোটেস্টে যোগ দেওয়া বিপরীত পক্ষের নেতা আর তাদের পক্ষ নিয়ে ভাষণ দিতে থাকা পত্রকারদেরও রহস্যময়ভাবে মৃত্যু হয়ে যায়। কাউকে হোটেলে মরা পাওয়া যায়, তো কারো খাবারে বিষ। নিজের এগেনস্টে ওঠা প্রত্যেকটা আওয়াজকে পুতিন পিষে ফেলে। এই টাইমলাইনে চলাকালীন ইউক্রেন আর ন্যাটোর মাঝে সম্পর্ক শক্তিশালী হতে থাকে। পুতিনের মনে এই ভয়টা ছিল যে যদি ইউক্রেন ন্যাটোর অংশ হয়ে ওঠে তাহলে পরে আমেরিকা সমেত পশ্চিমী দেশগুলো তার দোরগোড়ায় এসে দাঁড়াবে, আর এটাই কারণ হয়ে দাঁড়ায় রাশিয়া ইউক্রেন যুদ্ধে। 2022-এর 24শে ফেব্রুয়ারি সকালে রাশিয়া ইউক্রেনের ওপরে অ্যাটাক করে ফেলে। চারিদিকে বম্বিং হতে থাকে, ট্যাঙ্ক আর ফাইটার জেট ইউক্রেনের বর্ডার টপকে ভেতরে ঢুকে পড়ে। ভ্লাদিমির পুতিন এই অ্যাটাকটাকে স্পেশাল মিলিটারি অপারেশন বলে, কিন্তু আসলে এটা একটা বড় যুদ্ধ ছিল যেটা এখনো চলছে। রাশিয়া প্রথমে ডোনেক্স, তারপরে লুহান্স্ককে স্বাধীন করার দাবি করে, আর তারপরে উত্তর, দক্ষিণ আর পূর্ব 3 দিক থেকেই ইউক্রেনের উপরে অ্যাটাক করে বসে।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি এটা ঘোষণা করে যে তারা নিজেদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবে। আমেরিকা আর ইউরোপ ইউক্রেনকে হাতিয়ার, টাকা পয়সা আর টেকনিক্যাল সাহায্য পাঠানো শুরু করে দেয়। সেখানেই রাশিয়ার উপরে কঠিন আর্থিক স্যাংশনও লাগিয়ে দেওয়া হয়, যার জন্য তার আর্থিক অবস্থা কমজোর হতে থাকে। পুতিনের আশা ছিল এই যুদ্ধটা বেশ কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, কিন্তু ইউক্রেনের জবরদস্ত ডিফেন্স আর আমেরিকা সমেত পশ্চিম দেশগুলোর সাহায্যে যুদ্ধ লম্বা চলতে থাকে। যেই লড়াই আজও চলে যাচ্ছে, যেখানে দুটো দেশেরই ভারী ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে। আর গোটা বিশ্ব এই প্রশ্নটা তুলছে যে এই যুদ্ধ কখনো শেষ হবে নাকি হবে না। কিন্তু এই প্রশ্নে পুতিনের কোনো রকমের ফরক পড়ে না। তো এখানে আমাদেরকে 2016 সালে ফিরে যেতে হবে, কেন কি এই বছরেই আমেরিকাতে রাষ্ট্রপতি পদের জন্য ভোট হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি পদে সিলেক্ট হয়, কিন্তু প্রমাণের সাথে আরোপ লাগতে থাকে যে রাশিয়া প্রেসিডেন্ট ইলেকশনকে ম্যানিপুলেট করে। দোষারোপ লাগে যে পুতিন হিলারি ক্লিন্টনের জায়গায় ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতি হতে দেখতে চাইছিল, কেন কি ট্রাম্পের রাষ্ট্রপতির গদিতে বসা পুতিনের জন্য লাভের চুক্তি ছিল। পুতিন এই ব্যাপারটা বুঝে গেছিল যে ট্রাম্পের মতন বিজনেসম্যানের মুখ থেকে নিজের ফায়দার কথা বলিয়ে নেওয়া অনেক সোজা কাজ। পুতিনের মনোকামনা পূর্ণ হয়, ট্রাম্প রাষ্ট্রপতি পদে বসে। আর তারপরে আসে প্রথম মিটিংয়ের সময়। মিটিংয়ে তেমন বিশেষ কিছু স্পেশাল হয় না, কিন্তু তারপরে হওয়া প্রেস কনফারেন্স অবশ্যই রোমাঞ্চকর ছিল। একজন পত্রকার ট্রাম্পকে প্রশ্ন করে, রাষ্ট্রপতি পুতিন আমেরিকার ভোটে কোনো রকমের হস্তক্ষেপ করার দোষারোপকে অস্বীকার করে দিচ্ছে, কিন্তু আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সির কথা এটা যে হস্তক্ষেপ হয়েছে, আপনি কার উপরে ভরসা করবেন? ট্রাম্প যে উত্তরটা দেয় তাতে পুতিন বুঝে যান যে তার সামনে ক্লিন্টন, বুশ কিংবা ওবামার মতো রাষ্ট্রপতি দাঁড়িয়ে নেই, বরং এমন একজন রাষ্ট্রপতি যাকে ম্যানিপুলেট করাটা সহজ। ট্রাম্প উত্তর দেয় যে আমি এমন কোনো ধরনের কারণ দেখতে পাচ্ছি না যে রাশিয়া আমেরিকার ইলেকশনে হস্তক্ষেপ করবে। ট্রাম্পের এই একটা উত্তরে পুতিনকে এই ভরসাটুকু জুগিয়ে দেয় যে ন্যাটো থেকে শুরু করে ইউক্রেনের ব্যাপার পর্যন্ত আমেরিকা রাশিয়ার পক্ষে না থাকলে পরেও তার বিপক্ষে যাবে না। কিন্তু এই সব হতো তার আগেই আমেরিকার রাষ্ট্রপতি বদলে যায়। আর এবার চেয়ারে ট্রাম্প না, বরং সেই মানুষটা বসেছিল যার কারণে রাশিয়াতে পুতিনের এগেনস্টে প্রোটেস্ট শুরু হয়েছিল। আর পুতিনকে কত কিছু উপায় অবলম্বন করতে হয়েছিল সেই প্রোটেস্টকে চেপে দেবার জন্য। একসময় ওবামা ডেপুটি থাকা জো বাইডেন এবার আমেরিকার রাষ্ট্রপতি হয়ে উঠেছিল। এটা সেই সময় ছিল যখন রাশিয়া ইউক্রেনের উপরে অ্যাটাক করার ছক কষছিল, যেটা সম্পর্কের খবর আমেরিকান ইন্টেলিজেন্স প্রেসিডেন্টের অফিস পর্যন্ত পৌঁছায়। ঠিক হয় যে বাইডেন আর পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবে। কথা হয়ও, যেখানে বাইডেন পুতিনকে ধমকিতে ভরা একটা কথা বলে যে রাশিয়া যে কারণে রেডি হচ্ছে সেটার খবর আমাদের কাছে রয়েছে, কিন্তু রাশিয়ার এটা বুঝতে হবে যে ইউক্রেনের প্ল্যানিং এর ওপরে এগিয়ে যাওয়ার ফলাফল ভালো হবে না, আর এটার ভারী দাম চোকাতে হবে। পুতিন কোন রকমের প্ল্যানিং এর ব্যাপার স্বীকার করতে মানা করে দেয় আর নিজের চিন্তাভাবনাকে সফল করার উদ্দেশ্যকে নিয়ে আগে এগোতে থাকে। প্রশ্ন এখানে এটা যে আমেরিকান রাষ্ট্রপতির ধমকির পুতিনের ওপরে কোনো ফরক কেন পড়ে না? কেন কি অনেক বছর আগে পুতিন যখন জর্জিয়ার ওপরে অ্যাটাক করেছিল তখন উনি দেখেছিলেন যে আমেরিকার ধমকি দেওয়ার কোনো মানে নেই। পুতিনের অনুমান ছিল যে তার যে কোনো অ্যাকশনের উপরে আমেরিকার রিয়াকশন শুধুমাত্র লেকচারই হবে। আর এরপরে পুতিন ইউক্রেনে যেটা করে সেটা পরিষ্কার সবকিছু আপনাদের সামনেই রয়েছে। ইউক্রেন বরবাদির পথে রয়েছে আর পুতিন নিজের স্বৈরাচারী প্ল্যানিং এ সফল হওয়ার পথেই রয়েছে। আমেরিকা কখনো ইউক্রেনের তরফ থেকে পুতিন আর রাশিয়ার এগেনস্টে ডাইরেক্ট দাঁড়ায়নি। বিজনেসে স্যাংশন লাগানোর মতন জিনিসের ওপরে পুতিন কতখানি লোড নেবে এই ব্যাপারটা বোঝানোর দরকার পড়ে না। এই কারণে ইউক্রেন যুদ্ধের সময় যখন রাশিয়ার অনেক জিনিসের ওপরে ব্যান লাগানো হয়, অনেক আমেরিকান কিংবা ইউরোপিয়ান কোম্পানি রাশিয়া থেকে নিজের বিজনেস গুটিয়ে চলে যায়, তখন সেটার পুতিনের ওপরে কোনো রকম ফরকই পড়ে না। পুতিন ক্লিন্টন থেকে শুরু করে ট্রাম্প পর্যন্ত 5খানা রাষ্ট্রপতির কার্যকাল দেখে ফেলে আমেরিকার মতন দেশের, আর প্রত্যেকটা রাষ্ট্রপতিকে আলাদা আলাদাভাবে নিজের মনের মতন করে তাদের সাথে ডিল করে। কোনো রাষ্ট্রপতির সাথে মিটিংয়ে তেমন একটা ইন্টারেস্ট দেখায় না, তো কাউকে ধমকানোর পরিস্থিতি পর্যন্ত পৌঁছে যায়। কোনো রাষ্ট্রপতিকে গল্প শুনিয়ে নিজের প্রতি সফট করে, তো কাউকে ম্যানিপুলেট করে নিজের কাঠপুতলি বানিয়ে ফেলে। কিন্তু প্রত্যেকটা প্রেসিডেন্টের মিটিংয়ে পুতিনের পার্সোনালিটিকে এক্সপ্লোর করা যেতে পারে। পুতিন আমেরিকান রাষ্ট্রপতিদের সাথে ভিড়ে গিয়ে রাশিয়াতে তো নিজের ছবি বানিয়েছেই, সাথেই নিজের পার্সোনালিটিকে নিয়ে সে কি লেভেল অবধি যায় সেটার পাগলামি দেখুন। সোসাইটি যেই মাপকাঠি তৈরি করে রেখেছে, যেখানে উচ্চতারও বড় একটা রোল রয়েছে, সেই কারণেই তো পুতিন নিজের হাইটকে আসলের থেকে বেশি প্রজেক্ট করার সময় সব রকম চেষ্টায় যুগে থাকে। একটা মিডিয়া রিপোর্ট থেকে রোমাঞ্চকর নিউজ জানা যায়, পুতিন নিজের হাইটকে নিয়ে সচেতন থাকা একজন নেতা। রিপোর্টের মতে রাশিয়ার রাষ্ট্রপতি ভবন ক্রেমলিনের শক্ত নিয়ম কানুনের অনুসারে কোনো ব্যক্তি রাষ্ট্রপতি থেকে লম্বা হতে পারবে না।
যার আধিকারিক ছবিতে উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি আর 5 ফুট 5 ইঞ্চি বলা হয়েছে। এই রিপোর্টেই একখানা ঘটনার উল্লেখ পাওয়া যায়। রাশিয়ান রাষ্ট্রপতি অন্তর্রাষ্ট্রীয় মহিলা দিবস পালন করবার জন্য মস্কোতে থাকা রাষ্ট্রপতি ভবনে মহিলাদের একটা গ্রুপের খাতিরদারি করছিল। পুতিনের সহযোগকারীরা গেস্টদেরকে এটা বলতে ভুলে যায় যে তারা যেন হাই হিলের জুতো না পরে। ফলাফলস্বরূপ একখানা গ্রুপ ফটোতে পুতিন কিছু মহিলার থেকে হাইটে শর্ট দেখা যায়। সূত্রর মারফতে এটা দাবি করা হয় যে ফটো সেশনের আগে মহিলাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন একটুখানি ঝুঁকে দাঁড়ায়, যাতে পুতিনের হাইটের সাথে সবাই অ্যাডজাস্ট হতে পারে। ইমেজ বিল্ড করার খাতিরেই পুতিনকে সাইবেরিয়ার ঘন জঙ্গলে হর্স রাইডিং করতে দেখা যায়। ফাইটার জেট উড়িয়ে থাকা থেকে শুরু করে ক্যারাটা থেকে নিয়ে নিজের আলাদা আলাদা স্টান্ট করতে তাকে দেখা যায়। পুতিন অনেকবার নিজের ছবিকে একটা অ্যাডভেঞ্চারার আর অ্যাকশন হিরোর মতন পেশ করে। তার কিছু ছবিতে সাইবেরিয়ান জঙ্গলে তাকে বাঘের সাথে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, তো কিছুতেই সে একটা আহত বাঘের চিকিৎসা করাতে নজরে আসে, যাতে সে না শুধু রাশিয়া বরং পুরো প্রকৃতির রক্ষক। একটা ছবিতে সে একটা বড় ডলফিনের সাথে তাকে জলে সাঁতার কাটতে দেখা যায়, যেখানে কিছু ছবিতে তাকে শিকারী ঈগলকে হাতে নিয়ে থাকতে দেখা যায়। এই সবই দৃশ্য একটা চিন্তা ভাবনা করা, ওয়েল প্ল্যান করা রণনীতির একখানা কৌশল, যার সাহায্যে এটা চেষ্টা করা হয় যে পুতিন একজন ভয় না পাওয়া সাহসী একজন মানুষ, আর রাশিয়ার একজন সাহসী প্রেসিডেন্ট। তার এই মনোবৈজ্ঞানিক রণনীতি শুধুমাত্র স্টান পর্যন্ত সীমিত না, বরং সে নিজের অধিকারীদের উপরে শক্তিশালীভাবে মানসিক প্রভাব ফেলার জন্য জানা গিয়ে থাকে। 2007 সালে যখন জার্মানির প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা মার্কেলের সাথে তার মিটিং হয়, তখন পুতিন ইচ্ছে করে একটা বড় কালো রটউইলার কুকুর তার কাছে ছেড়ে দেয়, যেখানে মার্কেল কুকুর ভয় পেত। মার্কেল একটু ঘাবড়ে যায়, কিন্তু পুতিন পুরো আত্মবিশ্বাসের সাথে হাসতে থাকে। এটাকে পাওয়ার পলিটিক্সের অংশ বলে মানা হয়ে থাকে, যার মধ্যে পুতিন নিজের বিরোধীদেরকে মানসিক রূপে কমজোর করার চেষ্টা করে। 72 বছর বয়সেও তার মুখে কপালে কোনো রকম প্রেশারের ভাঁজ কিংবা চাপ দেখা যায় না, কিন্তু এটার জন্য তার উপরে সে কাজ করে। আসলে পুতিন নিজের মুখমণ্ডলীকে মেনটেন করবার জন্য বটক্স ইঞ্জেকশনের ব্যবহার করে, যাতে তার মুখ সবসময় ইয়ং টাইপের লাগে। কিন্তু একটা জিনিস আপনি হয়তো জানেন না, যে পুতিনের পার্কিনসন নামের একটা রোগ আছে, যেই কারণে তিনি যখন বসেন বেশিরভাগ সময় নিজের কাছে রাখা টেবিল কিংবা কাছে থাকা জিনিসকে ধরে বসে। এমনটা এই কারণে কেন কি পার্কিনসন রোগে মানুষ টলমল করতে থাকে। পার্কিনসনের কারণে পুতিন যদিও বা এখন টলমল করতে থাকে, কিন্তু শুরুর সময় একটা সুযোগ এমনও আসে যখন অলিগার্কদের কারণে পুতিনের গদি টলমল করতে থেকেছিল। কিন্তু অলিগার্ক কোনো রোগ না, বরং সমর্থকদের একটা এমন গ্রুপ ছিল যারা টাকার জোরে পুতিনকে রাষ্ট্রপতির গদি পাইয়ে দিতে সাহায্য করে। আসলে পুতিনের পার্সোনালিটির অংশ যে সে পুরো ক্ষমতা নিজের হাতের মুঠোয় রাখতে চায়। মানে আপনি যা ইচ্ছে করুন, কিন্তু পুতিনের রাস্তায় পা বাড়াবেন না কিংবা তার কোনো কাজে নাক গলাবেন না। অনেক আগের কথা এটা। রাষ্ট্রপতি হবার পরে পুতিন অলিগার্কদের একটা মিটিং ডাকে, সামনে একটা অফার রাখে। অফারের মধ্যে এটা ছিল যে আপনারা খুব বিজনেস করুন, খুব টাকা কামান, শুধু আমার রাস্তায় কখনো পা ঢোকাবেন না কিংবা বাড়াবেন না, কিংবা আমার ম্যাটারে কখনো নাক গলাবেন না। আসতে থাকা সময়ে এই ডিল থেকে যে পাল্টি মারে তাকে না হয় সাইবেরিয়ার জঙ্গলে ছেড়ে আসা হয়, না হলে পরে তাকে দেশ ছেড়ে দেওয়ার জন্য বাধ্য করা হয়। অনেকের তো মৃত্যু এমন অবস্থায় হয় যেটা খুবই খারাপ ছিল। পাওয়ারে আসার পর পুতিন অলিগার্কদের শেষ করেনি, বরং তাদেরকে টার্গেট করে যারা পুতিনের রাস্তার কাঁটা হয়ে উঠতে পারত। আর এমনই একজন অলিগার্ক ছিল যার নাম ছিল ভ্লাদিমির গুইসেন্সকি। 1993 সাল আস্তে আস্তে ইনি একটা খবরের পত্রিকা আর একটা প্রাইভেট টিভি চ্যানেল লঞ্চ করে ফেলেন। টিভি চ্যানেলের নাম ছিল HTV। গুইসেন্সকি টিভি চ্যানেলের সাহায্যে প্রত্যেকটা ঘরে পৌঁছায় আর পুতিনকে হিরো বানিয়ে দিয়েছিলেন। কিন্তু পুতিনের রাষ্ট্রপতি হয়ে ওঠার পরেই তাদের মধ্যে কোনো মনোমালিন্যর কারণে যেই HTV সাহায্যে পুতিনকে সে দেশের হিরো বানিয়ে দিয়েছিল, সেই পুতিনের সম্বন্ধে সে HTVতে প্রচন্ড পরিমাণে আলোচনা করেন। তো পুতিন রেগে যান। আসলে HTV পুতিনের একটা কার্টুন ছবি বানিয়ে তার নীতির ব্যাপারে আলোচনা করেন। তারপরে আর কি, প্রথমে তো HTVর অফিসে রেড হয়, তারপর গুইসেন্সকির ওপরে কারাপশনের চার্জ লাগিয়ে তাকে জেলে ভরে দেওয়া হয়। পরে একটা সরকারি এনার্জি কোম্পানি গ্যাসপ্রম HTVকে জবরদস্তিভাবে টেক ওভার করে ফেলে। মানে যে পুতিনের সাথে ভেড়ে, পুতিন তাকে কোনোভাবে কোনো দিক থেকেই ছাড়ে না। একটা আরো অলিগার্কের বরবাদ হয়ে যাওয়ার গল্প আছে, নাম হলো মিখাইল খোদরকোভস্কি। পুতিনকে রাষ্ট্রপতি বানাতে এর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। IOKOC নামের সরকারি অয়েল কোম্পানির বড় একটা অংশ এনার হাতে ছিল। মিখাইলের কাছে বিশাল অর্থ ভান্ডার ছিল, আর যেই তিনি পুতিনকে চোখ রাঙানো শুরু করে, পুতিন এনাকে বরবাদ করে দেয়।
কিন্তু কিভাবে? গল্পটা এই যে মিখাইল রাশিয়ার সংসদে লবিগিরি করা শুরু করে দিয়েছিল। এমনটা বলা হয়ে থাকে যে তিনি পুতিনের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা বিরোধী নেতাদেরকে ফান্ডিং করা শুরু করে দিয়েছিল। মিখাইল এখানেও থেমে থাকে না, তিনি পুতিনের ওপরে খোলামেলা ভাবে টিভিতে এসে দুর্নীতির দোষারোপ লাগানো শুরু করে দেয়। মিখাইল পুতিনের চোখের বিষ হয়ে উঠেছিল। জানা কথা, এর ফলাফল বাজে হবে। 2003 সালে মিখাইল একটা প্রাইভেট জেটে যাত্রা করছিল। তার বিমান রিফুয়েলিং এর জন্য এক জায়গাতে এসে দাঁড়ায়। কিছু মানুষ মুখে মাস্ক পরে এসে তাকে অ্যাটাক করে আর তাকে বন্দুকের নখের ডগায় গ্রেপ্তার করে ফেলা হয়। কিছুদিন পরে তার উপরে ট্যাক্স চুরি করার আরোপ লাগিয়ে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। সরকার তার অয়েল কোম্পানির উপরে কবজা করে ফেলে আর সেটাকে অনেক কম দামে বেচে দেয়। এরকম ধরনের আরো অনেক অলিগার্কদের অনেক গল্প আছে, যারা পুতিনকে রাষ্ট্রপতি পদ পর্যন্ত পৌঁছানোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু যেই তারা পুতিনের প্রতি বিদ্রোহ করার জন্য এক দুপা আগে বাড়ায়, তখন পুতিন তাদের পাই কেটে ফেলে। একজন আরও আছে যে পুতিনের গুণগান গায়, বদলে পুতিন তাকে মাথায় তুলে রাখে, তাকে একের পর এক সরকারি কন্ট্রাক্টও দিতে থাকে। পুতিন যখন স্কুলে ছিল তখন জুডো আর মার্শাল আর্টের ট্রেনিং এ নেওয়ার জন্য একটা ক্লাসে যেত, যেটা সম্বন্ধে আমি এর আগেও বললাম। তো হয় এটা যে এই সময় তার বন্ধুত্ব হয় আরেকটা ছেলের সাথে, যার নাম ছিল আর্কেডি রোটেনবার্গ। 2000 সাল আস্তে আস্তে আর্কেডি রোটেনবার্গ নিজের ভাইয়ের সাথে মিলে অয়েল বিজনেসের সাথে জুড়ে যায়। তখন পর্যন্ত সে অনেক ছোটখাটো বিজনেসম্যান ছিলেন, কিন্তু পরে সময়ের সাথে সাথে অনেক কিছু বড় হওয়ার ছিল, কেন কি তার ছোটবেলার বন্ধু ভ্লাদিমির পুতিন রাশিয়ার রাষ্ট্রপতি হওয়ার ছিল। পুতিন যেই রাষ্ট্রপতি পদে বসেন, যেন আর্কেডি রোটেনবার্গের লটারি লেগে যায়। 2000 সালে রাশিয়ান সরকার একটা লিকুইড কোম্পানি বানায়, যার মধ্যে 100 থেকে বেশি অ্যালকোহল কোম্পানিকে মিলিয়ে দেওয়া হয়। এই কোম্পানিগুলো রাশিয়ার ভোট মার্কেটের প্রায় 30% অংশ কন্ট্রোল করত, আর এই কোম্পানির দায়িত্ব পায় পুতিনের ছোটবেলার বন্ধু আর্কেডি রোটেনবার্গ। পরের বছরই পুতিন রাশিয়ার একটা বড় গ্যাস কোম্পানি গ্যাসপ্রমের বোর্ডে নিজের লোকেদেরকে বসিয়ে দেয়। আর্কেডি আর তার ভাইয়ের এটা মনে হয়েছিল যে এটা ভালো সুযোগ। তারা একটা ব্যাংক ওপেন করে, আর দেখতেই দেখতে দু ভাই মিলে কনস্ট্রাকশন, গ্যাস আর পাইপলাইন কোম্পানি কেনা শুরু করে ফেলে, যারা গ্যাস প্রমের জন্য কাজ করত। রোটেনবার্গ ভাইয়েরা বড় থেকে বড় সরকারি টেন্ডার পেতে থাকে। তাদের উপর ওভার রেটিং আর দুর্নীতির পর্যন্ত আরোপ লাগে, কেন কি তারা পুতিনের কাছের লোক ছিল আর পুতিনের গুণগান করত। তো তার উপরে কে বা কারাই দুর্নীতির বিরুদ্ধে কোন রকম স্টেপ নিত, বা কার মধ্যে এত ক্ষমতা ছিল? 2014 সালে রাশিয়ার সোচিতে উইন্টার অলিম্পিক্স আয়োজিত হয়। দ্য নিউ ইয়র্কের 2017 সালের একটা প্রোফাইলের মতে আর্কেডির কোম্পানিগুলোকে প্রায় $7 বিলিয়ন কন্ট্রাক্ট মেলে। এই টাকাটা এতখানি ছিল যতখানি ভ্যানকুভার অলিম্পিক্স, যেটা 2010 সালে হয়েছিল, সেটার টোটাল খরচ ছিল। ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলিনার একজন ইকোনমিস্ট ডেনিসলা মার্কাস, তিনি হালেই দ্য ইন্ডিকেটর মিডিয়াকে বলে যে পুতিনের বন্ধু যে কিনা সরকারের থেকে বেশি টাকা চার্জ করে, তার মধ্যে থেকে কিছুটা ভাগ পুতিনের পকেটে গিয়েই ঢোকে। মার্কাস বলে যে এটাই কারণ ভ্লাদিমির পুতিন গোটা বিশ্বের সব থেকে ধনী ব্যক্তিদের মধ্যে একজন। কতখানি ধনী সেটা কেউ এক্সাক্ট ভাবে বলতে পারবে না কিংবা জানে না, কিন্তু এটাই একটা বড় পদ্ধতি রয়েছে নোট ছাপার। দ্য গার্জিয়ানের একটা রিপোর্টের মতে রাশিয়ার ইন্টেলিজেন্স অফিসাররা বিষের মাধ্যমে প্রাণ নেওয়ার টেকনিককে বহু বছর ধরে ব্যবহার করে আসছে। বলা হয়ে থাকে যে সোভিয়েত সরকারে সায়েন্টিস্টরা অনেক বছর ধরে কোনো রং আর কোনো রকমের গন্ধ ছাড়া বিষকে তৈরি করে ফেলেছে। 1954 সালে একজন কেজিবি অপারেটিভের ইন্টারভিউয়ের মতে এই বিষ বানানোর পরে তার টেস্টিং কয়েদিদের ওপর করা হয়ে থাকতো। এমন বিষের ব্যবহার বিরোধীদের এগেনস্টে আজ পর্যন্ত করা হয়ে থাকে। আলেকজান্ডার লিটভিনেঙ্কো এফএসবি সিক্রেট সার্ভিসের একজন পূর্ব অধিকারী ছিলেন। সে পুতিন সরকারের খুব আলোচনা করতেন, কিন্তু সে এই আলোচনা করার ফলাফল থেকে হয়তো ওয়াকিবহাল ছিলেন না। সালটা ছিল 2006। লিটভিনেঙ্কো লন্ডনে ছিলেন। তখনই তাকে পোলোনিয়াম 210 বিষ দিয়ে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেওয়া হয়। মরার আগে লিটভিনেঙ্কো পত্রকারদের সাথে কথা বলতে বলতে এটাও বলে যে রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিস এখনো পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের সময়ের বিষের ব্যবহার করে, আর তারা সেই ল্যাব যেখানে এই বিষ বানানো হয় সেটাও চালিয়ে যাচ্ছে। একটা ব্রিটিশ ইনভেস্টিগেশন রিপোর্টার থেকে জানা যায় যে লিটভিনেঙ্কোর মৃত্যুও বিষের কারণেই হয়েছিল, যাতে রাশিয়ান এজেন্টদের হাত ছিল। একটা আরো বেশ হাই প্রোফাইল কেস আছে অ্যালেক্সেই নাভালনাইয়ের। অ্যালেক্সেই পুতিনের একজন এমন বিরোধী নেতা ছিল যার সম্বন্ধে ফেমাস আমেরিকান পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছিল, দ্য ম্যান ভ্লাদিমির পুতিন ফিয়ার্স দ্য মোস্ট। বলা হয়ে থাকে যে অ্যালেক্সেই নাভালনির কাছে পুতিনের সাথে জুড়ে থাকা এমন অনেক গোপন তথ্য ছিল যেগুলো থেকে পুতিন ভয় পেত।
নাভেলনিকে আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ এর সিক্রেট এজেন্ট বলা হয়েছিল। তাকে গ্রেপ্তার করা হয়, অনেক বছর পর্যন্ত সে জেলে বন্দী থাকে, আর তারপর তাকে কট্টরপন্থীদেরকে সাপোর্ট করা আর তাদেরকে বড় করার আরোপ লাগিয়ে কারাগারের পিছনে পচে গলে যাওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এই জেলে সাজা সেই যন্ত্রণার কাছে অনেক ছোট ছিল যেগুলো পরে গিয়ে নাভেলনিকে সহ্য করতে হয়। নাভেলনি পুতিন সরকারের উপরে আরোপ লাগায় যে তাকে মারার জন্য নবিচক বীজ দেওয়া হয়। 2024 সালে খবর আসে যে নাভেলনির আর্কটিক জেলে রহস্যময়ভাবে মৃত্যু হয়ে যায়। মিডিয়াতে ছাপা রিপোর্টের অনুযায়ী নাভেলনির মৃত্যু বিষের কারণে হয়, যদিও বা পুতিন সরকার এই দাবিটাকে মিথ্যা বলে জানায়। এইভাবেই 2015 সালে বরিস নেমসভ নামের একটা বিপক্ষের নেতাকে মস্কোতে একটা ব্রিজের উপরে গুলি করে মেরে ফেলা হয়। বিবিসি আর দ্য ইনসাইডারের জয়েন্ট ইনভেস্টিগেশনের রিপোর্ট থেকে জানা যায় যে নেমসভের মৃত্যুর প্রায় 1 বছর আগে থেকেই রাশিয়ার এফএসবি এজেন্সির এজেন্টস তাকে ফলো করছিল। হিউম্যান রাইটস বিট কভার করে থাকা পত্রকার অ্যানা পলিতকোভাস্কায়া যখন চেচেনিয়াতে মানবাধিকার উল্লঙ্ঘনকে নিয়ে রিপোর্ট করে, তখন তাকেও 2006 সালে 7 অক্টোবরে গুলি করে মেরে ফেলা হয়। 2023 সালের জুন মাসে রাশিয়ার প্রাইভেট মিলিটারি পার্টনার ওয়াগনার গ্রুপের চিফ ইয়েভগেনি প্রিগোজিন রাশিয়ান সেনার এগেনস্টে বিদ্রোহ করে বসে। পুতিন আর প্রিগোজিনের হয়ে থাকা মিটিং এর পরে এই ব্যাপারটা শান্ত তো হয়ে গেছিল, কিন্তু এর ঠিক 3 মাস পরে মানে 2023 সালের 23 আগস্ট মাসে তার বিজনেস জেট ক্র্যাশ হয়ে যায়। এর মধ্যে তিনি ছাড়া আরো 9 জন ছিলেন, সবাই মারা যায়। আর এই ঘটনার পরে সবাই এটাই সন্দেহ করে যে প্রিগোজিনের মৃত্যু পুরোভাবে প্ল্যানিং এর সাথে করা হয়েছিল। পুতিন নিজের এগেনস্টে বিদ্রোহকে একদমই সহ্য করতে পারে না। এটাকে আরো একটা ঘটনা দিয়ে বোঝানো যেতে পারে। 2012 সালে রাশিয়াতে একটা ফেমিনিস্ট পাঙ্ক রক গ্রুপ ছিল, যার নাম ছিল পুসি রাইট। হাসবেন না, এই গ্রুপে কিছু মেয়ে সামিল ছিল। পুসি রাইট গ্রুপ রাস্তায় গান গাইতো। এদের গানে কোনো না কোনো একটা বিষয় থাকতো, যেটাকে তারা তাদের গানের মাঝে তুলে ধরতো। কখনো ফেমিনিজমের সাথে জুড়ে থাকা বিষয়, কখনো এলজিবিটিকিউ কমিউনিটি রাইটস এর বিষয়, তো কখনো পুতিন সরকারের নীতির ঘোর আলোচনা করা হয়ে থাকতো। 2012 সালের ফেব্রুয়ারি মাস চলছিল, তখন পুসি গ্রুপের মেয়েরা মস্কোর সব থেকে বড় চার্চে গিয়ে নিজেদের স্টাইলে পারফরমেন্স করে, আর তাদের গানে পুতিনকে নিয়ে আলোচনা ছিল, যার পরে পুসি গ্রুপের মেয়েদেরকে ধার্মিক ঘৃণা ছড়ানোর আরোপ লাগিয়ে জেলে ভরে দেওয়া হয়। অন্তর্রাষ্ট্রীয় স্তরে সেই সময় পুতিনের খুব আলোচনা হয়। কিছু বছর পরে এই মেয়েগুলো জেল থেকে ছাড়া পায়। পুসি গ্রুপ আবারও অ্যাক্টিভ হয়ে যায়। 2014 সালে রাশিয়ার সোচি শহরে উইন্টার অলিম্পিক্স আয়োজন হয়। এই সময় পুসি গ্রুপের মেয়েরাও প্রদর্শন করে, কিন্তু সেখানে মজুদ সিকিউরিটি গার্ডসরা এই গ্রুপের উপরে চিলি স্প্রে ব্যবহার করে। এই পুরো ঘটনায় দেখায় যে পুতিনের রাজত্বে সরকারের এগেনস্টে বলা কতখানি বিপজ্জনক হতে পারে। একদিকে যেখানে পুতিনের ওপরে নিজের বিরোধীদেরকে প্রাণে মেরে ফেলার আরোপ লেগে থাকে, সেখানে আরেকদিকে কিন্তু পুতিনকেও মেরে ফেলার চেষ্টা করা হয়ে থাকে। পুতিনের ওপরে এখনো পর্যন্ত 43 বারের থেকেও বেশি প্রাণে মারার হামলা হয়ে গেছে। 2000 সালে রাষ্ট্রপতি হওয়ার পরে যখন পুতিন সংগঠিত অপরাধ মানে অর্গানাইজড ক্রাইমের ওপরে লাগাম লাগানোর চেষ্টা করে, তখন রাশিয়ান মাফিয়ারা তার উপরে অ্যাটাক করে ফেলে। পুতিন নিজের গাড়ি করে কোথাও যাচ্ছিল, তখনই তার গাড়ির পেছন পেছন চলতে থাকা আরেকটা গাড়িতে বম ফিট করে দেওয়া হয়। বম ফাটে, কিন্তু পুতিনের প্রাণ বেঁচে যায়। এইভাবেই 2000 সালে আবারও পুতিন যখন উজবেকিস্তানে ছিল, তখনও তার উপরে অ্যাটাক হয়। একবার যখন পুতিন ইয়াল্টাতে ভিজিট করার জন্য যায়, তখন তার ব্রেকফাস্টে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়ে থাকে পুতিন ব্রেকফাস্টে যেই জ্যামটা ব্যবহার করতো সেটাতে বিষ মেশানো ছিল, কেন কি পুতিনের সুরক্ষা খুবই টাইট ছিল, যেই কারণে সে এটার শিকার হতে হতে বেঁচে যায়। আবার 2002 সালে মস্কোতে একটা প্যারেডের সময় অনেক দূর থেকে অনেকগুলো স্নাইপার্স পুতিনকে টার্গেট করার জন্য ঘাত লাগিয়ে তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু পুলিশের সুরক্ষা এজেন্সিগুলো তাদেরকে আগেই ধরে ফেলে। পুতিন যখন ইউক্রেনে ছিল তখন সেখানে তার উপরে অ্যাটাক হয়, যখন সে আমেরিকা সফরে ছিল তখনও তার উপরে অ্যাটাক হয়। এইভাবে পুতিনের ওপরে 43 বারের থেকেও বেশি প্রাণঘাতী অ্যাটাক করার চেষ্টা করা হয়। এটা ছিল পুতিনের রাজনীতি আর তার ব্যক্তিত্বের ব্যাপারে কথা, কিন্তু তার পরিবারে কে কে আছেন সেটাও জানা দরকার। ভ্লাদিমির পুতিন 1983 সালে লিউডমিলা পুতিনার সাথে বিয়ে করে ফেলে, যে কিনা একজন পূর্ব ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিল। তাদের দুজনের 2 মেয়ে আছে, মারিয়া পুতিনা আর ক্যাটারিনা পুতিনা। এই দুজনই সার্বজনিক জীবন থেকে দূরে থাকে, আর পুতিন তাদের পরিচয় লুকিয়ে রাখে। 2013 সালে পুতিন আর লিউডমিনার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের ঘোষণাও অনেক ধীরে সুস্থে করা হয়। দুজনে বলে যে এটা আমাদের একটা প্রাইভেট সিদ্ধান্ত, কেন কি লিউডমিনা সার্বজনিক জীবন থেকে দূরে থাকতে চাইছিল। ডিভোর্সের পরে লিউডমিনা একজন বিজনেসম্যানের সাথে বিয়ে করে ফেলে। পুতিনের নাম অনেক মহিলার সাথেও জোড়া হয়ে থাকে, কিন্তু সে কখনো এগুলো সম্বন্ধে মুখ খোলেনি। এদের মধ্যে সব থেকে বেশি চর্চিত নাম অ্যালিনা কাবাইডা,
যে কিনা একজন অলিম্পিক জিমন্যাস্ট আর একজন সাংসদ ছিলেন। বলা হয়ে থাকে যে পুতিন আর এলিনা অনেক লম্বা সময় ধরে সম্বন্ধে ছিলেন, তাদের বাচ্চাও আছে, কিন্তু পুতিন এর ওপরে কখনো কোনোভাবেই কোনো রকম মুখ খোলেনি। পুতিন নিজের পার্সোনাল লাইফকে খুব লুকিয়ে চুরিয়ে রাখে, তার মেয়েরা কোথায় থাকে কি করে এটার বেশি ইনফরমেশন সার্বজনিক করা হয়নি। যেতে যেতে আরেকটা ছোট্ট তথ্য শুনিয়ে যাই, পুতিন গদিতে সদা বজায় থাকার জন্য রাশিয়ার সংবিধান পর্যন্ত বদলে ফেলেছে। পুতিন এবার 2036 পর্যন্ত রাশিয়ার রাষ্ট্রপতি থাকবে। এর থেকে এটা আন্দাজ করা যায় যে পুতিনের ওপরে গদির নেশা কতখানি আর কিভাবে চড়ে রয়েছে। এবার একটা শেষ প্রশ্ন, পুতিন কি বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি? এমনটাও দাবি করা হয়ে থাকে যে পুতিন এলন মাস্ক আর বিল গেটসের থেকেও বেশি ধনী। যদিও বা পুতিন এই ব্যাপারটায় সব সময় থেকেই না করে আসছে। মিডিয়াতে ছেপে থাকা রিপোর্টের মতে তার কাছে 58 খানা প্রাইভেট এয়ারক্রাফট রয়েছে, 700 খানার থেকেও বেশি গাড়ি রয়েছে, $700 মিলিয়ন দিয়ে তৈরি একখানা সুপার ইয়াচ রয়েছে, 20 খানা বড় বড় মহল, আর একটা এমন টয়লেট রয়েছে যেটা পুরো সোনা দিয়ে তৈরি। মিডিয়াতে ছাপা এই রিপোর্ট অনুযায়ী এই সোনার তৈরি টয়লেটের সিটে 40,815 খানা হিরে সাজানো রয়েছে, যেটা প্রায় 334.68 ক্যারেটের। যদিও বা পুতিন সবসময় থেকে এইসব দাবি হাওয়ায় উড়িয়ে দিয়েছে, আর এটার পিছনে সত্যিটা কি সেটা একমাত্র পুতিন ছাড়া আর কেউই জানে না। আমরা শুধু এটুকু জানি যে পুতিন খুবই জেদি, পুতিন খুব রাগী, পুতিন খুব চালাক, আর পুতিন আবারও একবার রাশিয়াকে সোভিয়েত ইউনিয়নের বানানোর স্বপ্ন দেখছে, আর যেটার কাজ সে 2014 সালে ক্রিমিয়া অ্যাটাকের পর থেকে শুরু করে দিয়েছে। পুতিনের আলোচনা একদম পছন্দ না, পুতিনের বিরোধ পছন্দ না, পছন্দ তো শুধুমাত্র একটাই, আর সেটা হলো একচ্ছত্র রাজত্ব গোটা রাশিয়া, কিংবা তার মতে গোটা ইউএসএসআর এর উপরে। তো এটা ছিল পুতিনের জীবনের সাথে জুড়ে থাকা পুরো কাহিনী। আর এরকম আরও ভিডিও পাবার কিংবা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।